নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়। আমার দেশের মাটি আমার অত্যন্ত প্রিয়, আপনাদের অত্যন্ত প্রিয়, কিন্তু এই দেশের মাটি নিয়ে যারা ছেলে খেলা করে, যারা ভাবে যে আমার দেশে যাতায়াত করা নাকি খুব ইজি, এবং যারা নিজেদের প্রাণ হাতে করে দেশকে রক্ষা করে, তাদেরকে আক্রমণ করে, তাদের আমি ধিক্কার জানাই। যারা সেই বিএসএফ, সেই সেনা জওয়ানদের এমন কটূক্তি করে, যারা নিজেদের প্রাণ হাতে নিয়ে আমাদের রক্ষা করে, কটূক্তি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে, তাদের আমি ধিক্কার জানাই তাদের যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য অনুপ্রবেশে সাহায্য করে। আজ তাদের মুখোশ খুলে দেওয়ার দিন। সেই সমস্ত ব্যক্তির এবং সেই সমস্ত সংগঠনের, সেই সমস্ত দলের যারা ভাবে যে ভোট ব্যাংক বাড়াতে অনুপ্রবেশে সাহায্য করবে, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীদের এখানে নিয়ে এসে জায়গা দেবে এবং ভোটার কার্ড তৈরি করে দেবে। আমার দেশের মাটি নিয়ে যারা ছেলে খেলা করে, তাদের আমি ধিক্কার জানাই। আজকের দিনে দাঁড়িয়ে কি হচ্ছে এই বাংলায় এক্সপোজ করব, মুখোশ খুলে দেব, এমন বিস্ফোরক তথ্য আপনাদের দেখাবো। কোন রুটে আমার আপনার বাড়ির পাশে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে, সেই সমস্ত তথ্যের পর্দাফাঁস হবে আজ জবাব চায় বাংলায়। একটা ছোট্ট প্রতিবেদন, তারপর ফিরে আসছি বিস্ফোরক তথ্য নিয়ে। দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী যতই গালমন্দ করুন, বিএসএফ কিন্তু কর্তব্য থেকে এক চুলও সরছে না। সম্প্রতি রানাঘাটে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে সেটাই প্রমাণ করল দেশের সীমান্তরক্ষী বাহিনী। গত কয়েকদিন অনুপ্রবেশ ইস্যুতে তোলপাড় হয়েছে গোটা দেশ। রিপাবলিক নেটওয়ার্কে বেঙ্গালুরুতে বাংলাদেশে অনুপ্রবেশকারীর ছদিশ মেলায় নড়ে চড়ে বসে কর্ণাটক সরকার। কিন্তু যে বাংলা হয়ে অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়াচ্ছে, সেখানে কি করছে সরকার? না, অনুপ্রবেশ নিয়ে মমতা কোনো কথাই বলছেন না। উল্টে কেন্দ্রীয় আইন এড়িয়ে বাংলাদেশিদের বাংলায় আসার আহ্বান জানাচ্ছেন। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। অনুপ্রবেশ ও জনবিন্যাস বদল নিয়ে বারবার সোচ্চার হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম অনুপ্রবেশ রুখতে পেরেছে, বাংলা কবে উদ্যোগী হবে? Assam is only a part of Indo-Bangladesh border. Rohingya penetration to India has increased manifold. Government of India must strengthen India's border with Bangladesh, particularly in West Bengal. Because when Chief Minister of West Bengal gives a statement that I will give shelter to the Bangladeshi nationals, so then it's raise a question that how much we are committed against the infiltrators. So this issue is real, this issue is serious. বাংলার মুখ্যমন্ত্রী কথায় কথায় বিএসএফকে গালমন্দ করতে ব্যস্ত। সরকারের অসহযোগিতায় সীমান্তে কাঁটাতার বসাতে জমি পাচ্ছে না বিএসএফ। এমনকি বিএসএফের এখতিয়ার বৃদ্ধি নিয়েও হাজারো সমস্যা সরকারের। অন্যদিকে নিঃশব্দের জনবিন্যাস পাল্টে যাচ্ছে বাংলার। সরকার সব দেখেও দেখে না, সব শুনেও শোনে না। শুধুমাত্র ভোট ব্যাংক ধরে রাখতে গোটা দেশকে বিপদে ফেলছে তৃণমূল। রিপাবলিক বাংলা। একটা বৃহৎ পরিকল্পনা। আমার আপনার মতো মানুষ যারা এই পশ্চিমবঙ্গে বাস করে, ভারতবর্ষের মাটিতে বাস করে, তাদের বিরুদ্ধে একটা বৃহৎ পরিকল্পনা চলছে। বাঙালি হিন্দু যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে বাস করে, তাদের বিরুদ্ধে কি বৃহৎ পরিকল্পনা চলছে এই মুহূর্তে এই প্লাজমায় গ্রাফিক্সের মাধ্যমে। প্রথম প্লেট দেখাবো এই মুহূর্তে, গ্রাফিক্স ম্যাপ, অনুপ্রবেশের রুট দেখে রাখুন। আজকে মুখোশ খুলছি, কোন রুটে অনুপ্রবেশ হচ্ছে গোটা বিশ্বের সামনে, গোটা বাংলার সামনে। অনুপ্রবেশের রুট দেখুন, বরিশাল থেকে শুরু হচ্ছে অনুপ্রবেশ, জঙ্গি থেকে শুরু করে সমাজ বিরোধী শুরু হচ্ছে বরিশাল দিয়ে, এসে পৌঁছচ্ছে তারা খুলনা। আজ এক্সপোজ হচ্ছে এই গোটা রুট, খুলনা থেকে ঘোজাডাঙ্গা হয়ে তারপর
স্বরূপনগর বসিরহাট, যারা বসিরহাটের আমার মা ভাই বোনেরা রয়েছেন তারা দেখুন এবং ভাবুন আপনার পাশে যে রয়েছে সে বরিশাল থেকে আসা কোনো জঙ্গি কিনা, এই বরিশালে বসে কোনো কট্টরপন্থী সংগঠনের হয়ে সে কাজ করতো কিনা, যে আজ খুলনা হয়ে স্বরূপনগর হয়ে মিনাখা এসেছে। মিনাখার মা বোনেরা চিন্তা করুন, বসিরহাটের মা বোনেরা চিন্তা করুন আপনারা কাদের সঙ্গে রয়েছেন। এটা হলো প্রথম রুট, ফার্স্ট রুট। আজ সেকেন্ড রুট এক্সপোজ করব, মুখোশ খুলবো। সেকেন্ড রুট, বাংলাদেশি অনুপ্রবেশ কোন পথে হচ্ছে সরকার যদি না জেনে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আজ আমার টিভি দেখে আপনি জানুন এবং কন্ট্রোল করুন। খুলনা থেকে শুরু হচ্ছে, ফের আসছে কোথায়, পরের জায়গা পেট্রাপোল বনগা। খুলনা থেকে শুরু হচ্ছে, রুট শুরু হচ্ছে পেট্রাপোল বনগা হয়ে কোথায় যাচ্ছে দেখাবো, কোথায় যাচ্ছে পেট্রাপোল বনগা হয়ে। পরের পয়েন্ট কলকাতা। কলকাতায় আপনার পাশে বসে যে হয়তো চায়ের দোকানে চা খাচ্ছে সে হয়তো ওই খুলনায় বসে থাকা কোনো কট্টরপন্থী সংস্থার কোনো কট্টরপন্থী মানুষ কোনো বৃহৎ পরিকল্পনা নিয়ে আজ এসছে। আপনি বসে গল্প করছেন, এসেছে সেই রুটে। পরের রুট, তৃতীয় রুট দেখাবো, দ্বিতীয় রুট দেখালাম, তৃতীয় রুট, তৃতীয় রুট এই মুহূর্তে থার্ড রুট সরকারকে বলছি দেখুন, থার্ড রুট বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ ভারতের সাইড। তৃতীয় রুট শুরু করব। তৃতীয় রুটের অ্যানিমেশন কিভাবে আসছে, পাইক গাছা থেকে শুরু হচ্ছে যাত্রা। যাত্রা শুরু করছেন আমাদের অনুপ্রবেশকারীরা, যাত্রা শুরু করছেন গর্বের সঙ্গে। কোথায় যাবেন ভারতবর্ষে, দেখবো কোথায়, সাতক্ষীরা। ছোট্ট ডিস্টেন্স, টুক করে চলে আসা যায় বাসে করে, কিন্তু এদের তো বাস নয়, গাড়ি রয়েছে বিশেষ, কারণ অস্ত্রশস্ত্রও থাকতে পারে। তারপর কোথায়, বসিরহাট। এদের প্রত্যেকের কাছে অবৈধ বেশ কিছু কাগজপত্র এমন মানুষের কাছে পাওয়া গেছে যারা ধরা পড়েছে এবং অনেকে ধরা পড়েনি, যারা কর্ণাটকে এই মুহূর্তে গিয়ে কাজ করছে, অন্যান্য জায়গায় কাজ করছে। বসিরহাটের পরে কোথায়, এই মুহূর্তে পাইকপাড়া, সাতক্ষীরা, বসিরহাট, হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জের মা ভাই বোনেরা যারা রয়েছেন, বসিরহাটের যে বন্ধুরা রয়েছেন এবং অন্যান্য যারা এই এলাকায় থাকেন যে দর্শকরা রয়েছেন, ভাবুন আপনারা কতটা সুরক্ষিত রয়েছেন। তিনটে রুট দেখালাম এই মুহূর্তে, আরো একবার তিনটে রুট। 4 নম্বর রুট, 4 নম্বর রুট, ফোর্থ রুট আজ এক্সপোজ করছি, জবাব চায় বাংলায় এক্সপোজড, মুখোশ খুলে যাচ্ছে। 4 নম্বর রুট চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে, চট্টগ্রাম থেকে শুরু হলো রুট ঢাকা। চট্টগ্রাম থেকে ঢাকা আসতে বেশিক্ষণ সময় লাগে না, সমস্ত পরিকল্পনা করে হয়েছে। আজ এই তথ্য দেখে রাখুন, চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে ঝিনাইদহ, তারপর কোথায়, তারপর ভারত। ভারতের দিকে কিভাবে এগোচ্ছে তারা দেখবো। পরের অ্যানিমেশন, ঝিনাইদহ থেকে দর্শনা, এখনো ভারতে প্রবেশ করতে পারেনি অনুপ্রবেশকারীরা, করবে প্রবেশ। পরের পয়েন্ট, পরের পয়েন্ট গেদে। গেদে লোকালে চড়েন তো, অনেকেই চড়েন, আমিও চড়ি। গেদে, তারপর কোথায়, গেদের পর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ভাই বোন বন্ধু দেখুন আপনি কোথায় রয়েছেন, আপনার পাশের লোকটা কোথায় রয়েছে। তারপর কোথায়, মুর্শিদাবাদ থেকে বিভিন্ন পয়েন্ট, মালদা বা আরো উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে, কিংবা কলকাতার দিকেও নামতে পারে, কেউ জানে না। আরো একবার প্রথম প্লেট, আরো একবার দেখে রাখুন, নোট নিয়ে রাখুন। প্রথম প্লেট, প্রথম প্লেট, ম্যাপ গ্রাফিক্স। বরিশাল থেকে শুরু হচ্ছে, চলে আসছে অনুপ্রবেশকারী জঙ্গিরা, ভয়ঙ্কর তথ্য আজ নোট করে রাখুন। খুলনা, খুলনা থেকে কোথায়, পরের পয়েন্ট, খুলনা থেকে গোজাডাঙ্গা, গোজাডাঙ্গা থেকে পরের পয়েন্ট, পরের পয়েন্ট স্বরূপনগর, বসিরহাট আমার আপনার বাড়ি। বসিরহাট থেকে কোথায়, মিনাখা এবং অন্যান্য অঞ্চল দক্ষিণের। পরেরটা, পরেরটা দ্রুত দ্রুত, এই মুহূর্তে অনুপ্রবেশ হচ্ছে। সেকেন্ড রুট খুলনা থেকে শুরু হচ্ছে, খুলনা থেকে শুরু হয়, পরের পয়েন্ট কোথায়, পরের পয়েন্ট কোথায় দেখবো। দ্বিতীয় রুটের পরের পয়েন্ট খুলনা থেকে শুরু হচ্ছে এবং সোজা এগিয়ে আসছে পেট্রাপোল, পেট্রাপোলের বনগা, তারপরের পয়েন্ট কলকাতার দিকে এগিয়ে আসছে। এই কয়েকটা রুট দেখালাম কলকাতা। এবার দেখাবো কয়েকটা ছবি, এবার দেখাবো ছবি। দেখুন নাইট ভিশন ক্যামেরায়, প্রথমবার টেলিভিশনে আকাশ থেকে ধরা ছবি, কিভাবে গরু পাচারকারী অনুপ্রবেশকারীদের ধরেছে। এই মুহূর্তে এই যে বর্ডার ফোর্স দেখছেন, বিএসএফ, যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন না, এনাদের বিরুদ্ধে কথা বলেন তো, আমার দেশের মাটি যারা রক্ষা করে তাদের বিরুদ্ধে কথা বলেন তো। দেখুন তারা কাদের ধরেছে, সেই ভিজুয়াল দেখাবো, ড্রোন ভিজুয়াল। দেখুন বিএসএফ এর প্রকাশ করা ভিডিও, ওপরে নাইট ভিশন ক্যামেরা দিয়ে তোলা। এই দেখুন একটি গরু যাচ্ছে, এই গরুর সাথে রয়েছে গরু পাচারকারী। তারা কেন ছুটছে জানেন, কারণ বিএসএফ তাদের ধরে ফেলেছে। বিএসএফ এর প্রকাশ করা ভিডিও, ভয়ঙ্কর ভিডিও, মাঠের মধ্যে দিয়ে গরু পাচার হচ্ছে এবং নাইট ভিশন ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ছবি। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই ছবি যারা দেখছেন বাড়িতে বসে, ট্রেনে, বাসে, তাদের
তাদের কাছে আমার প্রশ্ন, এই ছবি কথা বলে, এই ছবি আজ প্রশ্ন করছে আমাকে আপনাকে যে আমরা সুরক্ষিত আছি কিনা। এই প্রশ্ন করব, যাব ডিবেটে, তবে তার আগে আরো একবার মনে করিয়ে দেব আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহৎ পরিকল্পনার মুখে দাঁড়িয়ে রয়েছি আমরা। বৃহৎ পরিকল্পনা শুধুমাত্র অনুপ্রবেশের নয়, তার চেয়েও অনেক বড় পরিকল্পনা হলো গোটা বাংলা এবং ভারতের ডেমোগ্রাফি, জনসংখ্যা পরিবর্তন করার। হিন্দু বাঙালি এবং অন্যান্য যারা দেখছেন আজ প্রশ্ন করুন। যাব ডিবেটে, এই মুহূর্তে যাব ডিবেটে। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করব এবং আলোচনা করব এই মুহূর্তে। প্রথমেই যে রয়েছেন আমার সঙ্গে কেয়া ঘোষ রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার বাঁ দিকে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার বাঁ দিকে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা, এবং আমার সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ, মহামণ্ডলেশ্বর পরমহংস। দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন এক্স এনএসজি কর্তা, এবং আমার সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, অধ্যাপক। আমার ঠিক ডান দিকে প্রথমে দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, ভয়ঙ্কর তথ্য উঠে আসছে, রুট দেখিয়ে দিলাম আমরা এবং তারই সঙ্গে সঙ্গে ভিডিও দেখালাম। বিএসএফ কে বলা হচ্ছে বিএসএফ কে জমি দেব না, বিএসএফ কে বলা হচ্ছে বিএসএফ নাকি ভারত বিরোধী, বাংলার মানুষকে মেরে দিচ্ছে খুন করে। সেই বিএসএফ এর উপর দুবার আক্রমণ হয়েছে গত 4 দিনে। আমি প্রশ্ন করব দীপাঞ্জন বাবু, এদেরকে আপনি কি বলবেন? দেখুন, প্রথমে আমি একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিই। আমি নিজে দীর্ঘদিন ফোর্সেস এজেন্সিতে কাজ করেও আমি বলছি, আমি কখনোই মনে করি না যে বিএসএফ একদম হোলি কাউ বা পবিত্র গাভী, তা নয়। বিএসএফ কি ব্ল্যাক শিপ নেই? আছে। কিন্তু বিএসএফকে অপমান করা বা বিএসএফ এর ইন্টিগ্রিটি বা কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন সেই রাজনৈতিক নেতারা যখন করেন যাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রচুর প্রশ্নচিহ্ন রয়েছে, যাদের ন্যাশনাল সিকিউরিটি, রাষ্ট্রীয় সুরক্ষার দায়বদ্ধতা নিয়ে প্রচুর প্রশ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে সবার রয়েছে, সংবাদ মাধ্যমে রয়েছে, তাদের মুখে মানায় না। হ্যাঁ, প্রথম কথা। দ্বিতীয়ত, যে এই যে রুটের গুলো আমি দেখছিলাম তোমাদের গ্রাফিক প্রেজেন্টেশন, এগুলো যদি একটা টিভি চ্যানেলের কাছে থাকে, এটা বিশ্বাস করতে হবে যে একটা রাজ্য সরকার, তার বিরাট পুলিশ বাহিনী, তার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, তাদের কারো কাছে নেই, প্রশাসনের কাছে নেই। বাট এটা ঘটনা যে তুমি যে পয়েন্টগুলো দেখাচ্ছিলে, এই পেট্রাপোল বর্ডার দিয়ে কিন্তু কোনো অনুপ্রবেশকারী ঢুকছে না। কারণ অনুপ্রবেশকারী আর বাংলাতে বা পশ্চিমবঙ্গে বা ভারতের মাটিতে যারা বাংলাদেশ থেকে আসছে পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অবশ্যই অনুপ্রবেশকারীরা কিন্তু কখনোই অথরাইজ চেকপোস্ট দিয়ে তারা ঢুকছে না, গেদে বা পেট্রাপোল নয়। কারণ এই দীর্ঘ ভারত বাংলাদেশ বর্ডারের একটা বিরাট অংশ, যেটাকে জিওগ্রাফিক্যাল কারণে, টোপোগ্রাফিক্যাল কারণে সেখানে কন্টিনিউয়াস মনিটরিং করা বিএসএফ এর পক্ষে সম্ভব নয়। একটা বৃহৎ অংশতে আমরা তার কাটার বেড়া এখনো দিতে পারিনি, যে সমস্যাটা কিন্তু ভারত পাকিস্তান বর্ডারে, রাজস্থান, পাঞ্জাব বা জম্মু কাশ্মীরে নেই। জম্মু কাশ্মীরে একটু হলেও আছে, বা দীর্ঘ বর্ডার যেটা গুজরাট, রাজস্থান বা পাঞ্জাবে নেই, সেটা বাংলায় রয়েছে। এবং এই টোপোগ্রাফির যে সুবিধাটা, সেই সুবিধাটা কিন্তু অনুপ্রবেশকারীরা নিচ্ছে, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে, তারা যখন ভারতবর্ষের মাটিতে ঢুকছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এটা কিন্তু অনুপ্রবেশকারী যদি শুধু পশ্চিমবঙ্গে ঢুকছে বললে ভুল হবে। আসামেও ঢুকছে, মণিপুরেও ঢুকছে, মিজোরামে ঢুকছে। ঠিক। কিন্তু মণিপুর, মিজোরামের যে ডিসঅ্যাডভান্টেজটা, কে ওখানকার মানুষ যারা ওখানকার অধিবাসী, তাদের সঙ্গে চেহারাগত, কথাবার্তা, ভাষা, বিভিন্ন ব্যাপারে প্রচুর পার্থক্য রয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। এই জন্য ওরা ওখানে খুব একটা প্রেফার করে না, যে প্রেফারেন্সটা ওরা পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে ঐতিহাসিক কারণে বর্ডার সংলগ্ন এলাকাগুলোতে যারা 71 সালে বা 71 সালের আগে পশ্চিমবঙ্গে এসে গিয়েছে, তাদের ভাষা এবং চেহারাগত তো বৈশিষ্ট্য আলাদা কিছু নয়। দীপাঞ্জন বাবু, 1 মিনিট আমাদের সঙ্গে থাকুন। আপনি যে কথা বলছেন, তাদের ভাষা, তাদের চেহারাগত ফিচার্স, এগুলো দেখাবো এই মুহূর্তে দর্শকদের। আপনি যেটা বলছেন সেটা আমি দেখাবো এই মুহূর্তে। আমি যাব সেট 2 এর প্লাজমায় এবং সেখানে দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি উঠে এলো রিপাবলিক বাংলার মেগা স্টিং অপারেশনে। আমি যাব এই মুহূর্তে যাব রিপাবলিক বাংলার মেগা স্টিং অপারেশন এবং দেখাবো হাফিজুলের ছবি। দেখুন, এই হাফিজুল
কোথা থেকে এসছে দেখুন, তার মুখে শুনুন। এই মুহূর্তে প্লাজমায় দেখাবো হাফিজুলের ছবি। রিপাবলিক নেটওয়ার্কের রিপাবলিক কানাডার মেগা স্টিং অপারেশন হয়েছিল, সেখানে ধরা পড়েছিল হৃদয়। ইনি হচ্ছে এনার এই ব্যক্তির, এই মহৎ ব্যক্তির নাম হচ্ছে হৃদয় এবং এই ব্যক্তির নাম হচ্ছে হাফিজুল। দেখুন একে, এ বলছে যে আমি এসছি বাংলাদেশ থেকে 5,000 টাকা দিয়ে কাগজ বানিয়েছি। এই ব্যক্তি বলছে, মনে আছে তৃণমূলের পঞ্চায়েত নেত্রী রত্না বিশ্বাসের কথা, যে টাকা দিয়ে দিন যারা ভোটার কার্ড বানাবেন। এই দেখুন এখানে বসে আছেন জাকির দা, লিঙ্কটা ভালো করতে পারেন, জাকির দা লিঙ্ক করিয়ে দিয়েছেন। এই হাফিজুল কি বলেছে, কি বলেছে হাফিজুল শুনুন। हाफिजुल, नाम क्या है भाई आपका? मोहम्मद हाफिजुल। कहाँ से आया? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं, हम गरीब आदमी है, शायद पेट की वजह से है, काम करके खाते सर। बांग्लादेश में किधर? वो खुन्ना जिला। कैसे आए वहाँ से? वो हम तो लेके आता है ना दूसरे आदमी से, थोड़ा बहुत पैसा दे तो लेके आता सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है 1% का। हाँ। वो किसको देता है? वो मालूम नहीं किसको देता नहीं देता। वो हमारे को ऐसा आपको नाइट में उठाता है, नाइट में उठा के लेके आता है। अब कैसे लेके आता है नहीं, नाइट में तो पूरा मालूम नहीं पड़ता कैसे पड़ता नहीं पड़ता सर। वेस्ट बंगाल से आप हाँ हाँ ट्रेन में? हाँ। वो आदमी कौन है? कौन सा? वहाँ से वो तो हमारे को जानने वाला नहीं है सर। वो भी इधर का ही है, कोलकाता का ही है। आधार कार्ड भी उसका पास है, लेकिन मेरे पास हमारा कोई आधार कार्ड नहीं है सर। वोटर आईडी क्या भी नहीं सर, कुछ भी नहीं है, इधर कोनो प्रूफ नहीं है। मेरे पास हमारा कोई प्रूफ नहीं है। प्रूफ बनाने हम आपके इधर का प्रूफ बनाएगा, आधार कार्ड बनाएगा। आप बोलेगा कनाडा बोलो, हमको तो कनाडा आता नहीं। फिर हम क्या बोलेंगे, आप जिला किधर है, आपको उसका नाम क्या है, हम क्या बोलेंगे, फिर उसका आधार कार्ड बना के हमारा क्या फायदा है। के साथ कितने लोग हैं? हमारा गोडाउन में 10-12 आदमी होगा। ऐसे ही होता, 10-12-15 ऐसे ही होता। एक ग्रुप में आता है क्या? नहीं 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 सर, इंडिविजुअल अलग 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 आता है। वो अलग अलग गरीब बंदा है, आपका मैं इधर पूरा से आदमी है ना, उन लोग हमारा लोग को लेकर आता है कोलकाता। लेकिन हम लोग एक आदमी आता हो ना, एक आदमी को 20,000 देना पड़ता है। किसी से 15 भी लेता है, 6,000 भी लेता है, ऐसे लेता है। জবাব চাই বাংলার মানুষকে। আজ আমি প্রশ্ন করছি এবং তারা প্রশ্ন করছেন এই সরকারকে এবং যারা এই দায়িত্বে রয়েছেন, যে এরা বলছেন আমরা গরিব মানুষ তাই এসেছি 5-6 হাজার টাকা দিয়ে। ভারতটা কি মামার বাড়ি? ভারতে কাজ করতে আসা কি মামার বাড়ি? এখানে এসে বাংলাদেশ থেকে অবৈধ কাগজপত্র নিয়ে কাজ করতে আসবে, মামার বাড়ি চলছে। এই হাফিজুল যখন প্রবেশ করছে বলছে কলকাতা দিয়ে ঢুকেছি 5,000 টাকা দিয়ে। এই হাফিজুলের মতো কত হাজার মানুষ। আরো একবার রুট কোথা দিয়ে এসছে হাফিজুল আরো একবার দেখাবো, দেখুন রুট। অনুপ্রবেশের ম্যাপ, ফার্স্ট রুট বরিশাল থেকে শুরু হচ্ছে, কোথায় যাচ্ছে এই দেখুন, জার্নি চলছে, লাল দাগ দিয়ে চলে যাচ্ছে সোজা কোথায়? খুলনা। হাফিজুল বলল খুলনার কথা, সেই খুলনা। পরেরটা ঘোজাডাঙ্গা এবং তারপর যে রুটের কথা বলছি আমরা, স্বরূপনগর, বসিরহাট, বিভিন্ন অঞ্চলে প্রবেশ করছে। আমি যাব কেয়া ঘোষের কাছে এই মুহূর্তে এবং প্রশ্ন করব, ফিরবো আলোচনায়। কেয়া ঘোষের কাছে যাব। কেয়া দি, আপনাদের কাছে প্রথম কোশ্চেন আসবে যে বিএসএফ যে কথা বলা হয়ে থাকে বারবার, এটা তো বিএসএফ এর দায়িত্ব, আপনারা পারছেন না কেন্দ্রীয় সরকার এগুলো আটকাতে, তাই আপনাদের জন্য আজ এই কাজ হচ্ছে, আপনারাই দায়ী। দেখুন দীপাঞ্জন বাবু যেটা বললেন, অনুপ্রবেশকারীরা ঢোকে না পেট্রাপোল দিয়ে বা গেদে বর্ডার দিয়ে বা যেগুলো ডেজিগনেটেড স্থল সীমান্ত রয়েছে সেখান দিয়ে ঢোকে না, তারা ঢোকে ফাঁক ফোকর দিয়ে। এই ফাঁক ফোকর দিয়ে কী করে ঢুকতে পারছে না, ফাঁক ফোকরে কাঁটা তারের যে বেড়া লাগানোর জন্য যে জমিটা প্রয়োজন সেটা এই রাজ্য সরকার দিচ্ছে না। এবং এটা আজ বলে নয়, আমি কয়েকটা তথ্য দিচ্ছি। 2012 সালে তখন ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চিদাম্বরম সাহেব, তিনি বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের রুখতে 7টা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দরকার এবং তার জন্য স্বাভাবিকভাবেই জমি দরকার। এখনো পর্যন্ত মাত্র একটা ইন্টিগ্রেটেড চেকপোস্টের জন্য জমি দেওয়া হয়েছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি পরবর্তীকালে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছিলেন কি না ইলেকট্রিকিউটেড ফেন্স লাগাবেন, কাঁটা তার। আরো একবার দর্শকদের বলুন, জমি চাওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কিসের জন্য? কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য। আমি শেষ করি, শুনবেন, আমি খুব পুরোটাই বুঝিয়েই বলে দেব। সেই সময় দেওয়া হয়নি, জমি দিচ্ছি দেবো করে দেওয়া হয়নি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা যায় এবং সুপ্রিম কোর্ট তখন নির্দেশ দেয় যে জমি দিতে হবে। সেটা বলার পরে আগে যেটা 56% মাত্র কাঁটাতারের বেড়া দেওয়া ছিল আন্তর্জাতিক সীমানায়, সেটা বেড়ে 81% হয়।
এখনো পর্যন্ত, আমি রিপিট করছি, এখনো পর্যন্ত 19% জমি দেওয়া হয়নি। 19% যে জায়গাটা খালি রয়েছে, কাঁটা তারের বেড়া সেখানে দেওয়া যায়নি। এমনিতেই ভারত এবং বাংলাদেশের দেশের যে সীমান্ত অনেকটা পোরাস বর্ডার রয়েছে, জল রয়েছে, সেখানে ন্যাচারালি পুরোটা সম্ভব নয়। যেগুলো যেগুলো সম্ভব, যেখানে যেখানে আটকানো সম্ভব, সেগুলো কেন দেওয়া হচ্ছে না? ইডির কাছে ইডি চার্জশিট দিয়েছে অনুব্রত মণ্ডল, যে গরু পাচারকারীর যখন কথা বলছি, মুর্শিদাবাদের রুটটাই হচ্ছে অনুব্রতর করিডর, গরু পাচারের করিডর। এগুলো সব কেন নরম মনোভাব? তাহলে কি পরোক্ষে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার, মদত দিচ্ছে তৃণমূল সরকার? এই প্রশ্নটা তো মাথায় আসছে। এবং তার সঙ্গে আরেকটা কথা আমরা বলতে চাই, এই যে কয়েকদিন আপনি গুগল খুলুন, সাধারণ মানুষরা যখন দেখবেন পরের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, বিএসএফ কে আক্রমণ, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে মমতা ব্যানার্জি এমনিতেই বলছেন কেন্দ্রীয় বাহিনী দেখলে আপনারা কি লাঠি, হাতা, খুন্তি মহিলাদের নিয়ে আসবেন। আমার প্রশ্ন হচ্ছে, এটা আমাদের দেশের ব্যাপার, আমাদের আন্তর্জাতিক সীমানার ব্যাপার। এই রাজ্যে বঙ্গবন্ধু হত্যাকারী দীর্ঘদিন ধরে লুকিয়েছিল, সেও তো অনুপ্রবেশকারী ছিল, সেও তো আসেনি। আর আছে রত্না বিশ্বাসের মতন তৃণমূল নেতারা, যারা ঢালাও অনুমতি দিয়ে দেয় যে ভোটার কার্ড করিয়ে দেব, কারণ এরাই হচ্ছে অনুপ্রবেশকারীরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। কেয়াদি, দুটো বাইট শোনাবো। রত্না বিশ্বাস কি বলছেন, যে কথা বললেন কেয়াদি, কিভাবে লিংক হয়ে যায় বাংলাদেশ থেকে এসে শোনাবো। তারপর শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে কি বলেছেন। দুটো বাইট শুনে আমি রাজুদার কাছে যাব। হাত তুলেছেন রাজুদা, আমিও হাত তুলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট পরে, আগে রত্না বিশ্বাসের বাইট। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। রত্না ম্যাডাম, আপনি যদি শুনতে পান আমার কথা, ভাইরাল হয়েছেন তো এই বক্তব্য দিয়ে। এই বক্তব্য যখন দিচ্ছেন, অনেক বাংলাদেশিরা থাকে, তাদের ভোটার কার্ডের জন্য জাকিরদা লিংক ভালো করতে পারে, সেই লিংকের আজকে দেখালাম ছবি, কোন পথে লিংক হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদেরকে ঢাকা দেওয়ার জন্য, এদের দোষ ঢাকার জন্য যে অভিযোগের তীর, সেটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর দিকে। বিএসএফ কে বলা হচ্ছে বিএসএফ নাকি অ্যান্টি ন্যাশনাল, মানুষকে খুন করছে, গুলি করছে। এমন কথা কে বলছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন অনেকবার শুনিয়েছি, আবারও শোনাবো। ফিরবো রাজুদার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়, কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএমএসপি এবং সিএস কে বলবো, যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়, যেন জমিদারি পেয়ে গেছে। গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন। শুনেছি বর্ডারে বিএসএফ অত্যাচার করছে। যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে, লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন, এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব। ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেট অফ সেন্ট্রাল সাবজেক্ট, এটা স্টেট সাবজেক্ট। 23 বছরের একজন তরতাজা যুবক সকালবেলা গ্রামে পাইচারি করতে গেছিল মাঠে। সকাল 6:30টার সময় বিএসএফ গুলি করে খুন করেছে। আর এখানে পুলিশ প্রশাসনের যারা আছে, আমি অনুরোধ করব, পরিবারের তরফ থেকে ইতিমধ্যে এফআইআর হয়েছে, এর কিন্তু আমরা শেষ দেখতে চাই। যারা এর সাথে যুক্ত বিএসএফ এর যে অফিসার, বর্ডারের পুলিশ যদি অ্যালাউ না করে, গরু তো পিঁপড়ে না যে কাঁটা তারের তল দিয়ে গলে যাবে, বা হঠাৎ করে রাস্তায় যেতে যেতে পাখানা গজাবে, উড়ে পালিয়ে যাবে। গরু তো একটা আস্ত জন্তু। তা এত বড় জন্তু পাচার হচ্ছে, বিএসএফ এর লোকেরা কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? এটা কয়লা কেলেঙ্কারি নয়। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি বলাটা বন্ধ করুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি।
রাজুদা, আমরা দুটো খবর দেখিয়েছি গত দুদিনে, একটা এসেছে নদিয়া থেকে, একটা এসেছে মুর্শিদাবাদ থেকে। বিএসএফ অত্যন্ত এমনভাবে আহত করা হয়েছে বিএসএফকে, যারা অনুপ্রবেশ করার চেষ্টা করে, গুলি চালানো হয়েছে, তারা ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি রয়েছেন। নিজের প্রাণ হাতে করে যারা বর্ডারে দাঁড়িয়ে আমাকে, আপনাকে, আপনার বাড়ির লোককে যারা সুরক্ষা দিচ্ছেন, তাদেরকে এই কথা বলছেন, আমি আপনি হাত ধরে দাঁড়াবো গিয়ে বর্ডারে। রাজুদা বলবেন, রাজুদা 5 সেকেন্ড বলছি। এই পিসি ভাইপো মিলে বা ভাইপো যার কথা বললো না, যে মারা গেছে, সেটা গরু পাচারকারী ছিল। একজন গরু পাচারকারীর জন্য বুঝতে পারছেন কিরকম চোখের জল ফেলছে তৃণমূল কংগ্রেস। রাজুদা কিভাবে ডিফেন্ড করেন আজ দেখব। ঠিক, আচ্ছা এবার হচ্ছে আমি একটা একটা করে বলবো, আমাকে একটু দয়া করে সময় দেবেন। অবশ্যই, আপনি লজিক্যাল কথা বললেন, সময় দেব একদম 100% বলবো। প্রথম কথা হচ্ছে যে আপনারা যে এতক্ষণ ধরে ধেই ধেই করে নাচছিলেন, বিএসএফ ধেই ধেই করে না, টেবিলের উপর উঠে নাচবো যদি আমার দেশের মাটিকে নিয়ে আপনারা ছেড়ে খেলা করেন। আর বিএসএফ অনুপ্রবেশ আটকিয়েছে, তো বিএসএফ এর কাজই আটকানো, তাই আটকিয়েছে। বিএসএফ এর কাজ অনুপ্রবেশ আটকানো, আপনাদের কাজ বিএসএফ কে আটকানো। সেটা সেই উত্তর আসছে, সেই উত্তর আসছে। বিএসএফ এর কাজ অনুপ্রবেশ আটকানো, আপনাদের কাজ বিএসএফ কে আটকানো, তাই তো বলছি। বিএসএফ যদি ঠিকঠাক ভাবে আগে কাজ করত, এত অনুপ্রবেশ হতো না। এখন একটা দুটো অনুপ্রবেশ আটকিয়েছে বলে আপনারা তো নাচানাচি করার দরকার নেই, তাদের কাজ ওটা, তাই তারা আটকাচ্ছে। এটা নিয়ে স্পেশাল কিছু নেই। এটা বলতে খারাপ লাগছে? না না, বলছি নিজের খারাপ লাগছে। তাদের কাজ করছে, এটা আমি বড় কথা কি আছে, তাদের কাজই তো আটকানো, ওই জন্যই তো সেখানে ডিউটি। আর আপনাদের কাজ তাদের আটকানো, আপনাদের কাজ বিএসএফ কে আটকানো, তাই তো বলুন। বিএসএফ এর কাজ অনুপ্রবেশ আটকানো, রাজু ঘোষের কাজ বিএসএফ কে আটকানো। বলুন এবার জমিতে আসি। এবার হচ্ছে কেয়াদি বলছিলেন, দীপাঞ্জনদার কাছে যাব এই উত্তর, এই আপনার এই বক্তব্যটা নিয়ে। কেয়াদি বলছিলেন যে রাজ্য জমি দিচ্ছে না, যার জন্য তার কাটা দিয়ে ঘিরতে পারছে না। কেয়াদির হয়তো এই বিষয়টা জানা নেই। তার কাটা যে বর্ডার, সেই বর্ডার আপনি না জেনে আসেন কেন বলুন তো? হ্যাঁ, পুরো বর্ডারটা তার কাটা দিয়ে ঘেরা আছে। তারা জমি কোথায় চাইছে? জমি চাইছে যে যারা তার কাটা পেরিয়ে আসার পরে 50 কিলোমিটার পর্যন্ত ভারতের অংশতে, 50 কিলোমিটার পর্যন্ত ইতিমধ্যে আছে। ও স্যার 50 কিলোমিটার, এক সেকেন্ড, ভুল বলছেন তো। ও দাদা দাঁড়ান না, বলছি ভুল বলছেন। আরে ভুল আমি বলছি, আরে ভুল বলছেন তো। ও দাদা 50 কিলোমিটার পর্যন্ত এখতিয়ার চেয়েছে, 50 কিলোমিটার পর্যন্ত এখতিয়ার চেয়েছে, জমি চাইনি। 15 কিলোমিটার সামলাতে পারছে না বলে 50 কিলোমিটার। এটা কখনো হতে পারে না। বর্ডার থেকে 50 কিলোমিটার অবধি বিএসএফ জমি চাইছে, পুরো বর্ডার জুড়ে। বিভিন্ন জায়গায় বিএসএফ তার এখতিয়ারের বাইরে সাধারণ আইপ্যাক থেকে পাঠানো ওই একটা ওই স্ক্রিপ্ট থেকে বলবেন না, তাদের এলাকায় ঢুকে জেনে বলুন না, বিভিন্ন সময় অত্যাচার করে। আর একটু জেনে বলুন না, আইপ্যাক থেকে যারা বর্ডার এলাকায় অতিরিক্ত এলাকায় ঢুকে। রাজুদা ক্যামেরায় তাকিয়ে বলছেন বিএসএফ অত্যাচার করে। বেশ অনেক জায়গায় শুনলাম। আমি সৈকতের কাছে এবং মহানন্দীর কাছে যাব এবং আমাদের সঙ্গে রয়েছেন না, এখানে সম্পূর্ণ স্বামী পরমাত্মানন্দ রয়েছেন। এখানে রাজ্য সরকারের বুঝে গেছি, রাজ্য সরকারের পুলিশ বর্ডারে পাহারা দেয় না। রাজ্য সরকারের পুলিশকে পাঠানো উচিত। কেন্দ্র সরকারের পুলিশ যদি পশ্চিমবঙ্গে আমরা থাকতে পারতাম না। কেন্দ্র সরকার রাজ্য সরকার ভাগ্যিস দেয় না। আরে আপনাদের মনে ইচ্ছে আছে জানি, কারণ বুঝে যাবে না। অডিও ফাঁকা আছে বা আপনারা চান 100 শতাংশ ফাঁকা থাকুক, তাতে পাচার হবে, অনুপ্রবেশ হবে, রোহিঙ্গা হবে, জমাত হবে, তাই তো? তাই তো? এটাই তো মনে নিচ্ছে। আরে আপনাদের সেটাই মনে নিচ্ছে। এই মুহূর্তে রোহিঙ্গাদের জন্য প্রাণ কাঁদে আপনাদের। এই মুহূর্তে হুমায়ুন কবির কি বলেছেন শুনবো। হুমায়ুন কবিরের বাইট শোনাবো। ভয়ঙ্কর কথা বলেছেন, ফিরছে আলোচনায় হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বাইট। কোটিতে একজন দুজন হতে পারে, ম্যাক্সিমাম কোনো লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি, আমি সেইভাবে কোনো মানুষকে বিগত 20-30 বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি, আমি সেভাবে পাইনি, কোনো কারণেই সেইভাবে আসেনি। জনবিন্যাস বদলে যাচ্ছে, সেটা অন্য কারণে। দেখুন, কিছু মনে করেন না, আমরা ইসলাম ধর্মে বিলং করি, তো আজও ইসলাম ধর্মের 10% মুসলিম যাদের বিয়ে হয়, তারপরে সন্তান হওয়ার সময় হয়, তারা ডক্টর দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো 10 মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয়, 10% মুসলিম তারা ডক্টরের সাজেশন মতো, ডক্টরের প্রেসক্রিপশন মতো
ওখানে যায় কোনো নার্সিংহোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে দুটোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে। কিন্তু 90% মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা। কি বললেন হুমায়ুন কবির? অনেক কথা বলেন, আজও অনেক কথা বললেন, এবং যা কথা বললেন তাই নিয়ে আলোচনা করার চেয়ে আমি মনে করি সৈকত বাবু হুমায়ুন কবির যা বললেন তার চেয়ে আলোচনা আমি হুমায়ুন কবিরের এই বক্তব্যের জন্য নয়, হুমায়ুন কবির আগে যে নির্বাচন চলাকালীন যে বক্তব্য করেছিলেন তারপর তার গ্রেপ্তার হওয়া উচিত, ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এমনকি তার দল থেকে কোনো না কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পরোক্ষভাবে ধরে নিতে হবে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরদের ভাবনা চিন্তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা বিকশিত হয়। এক, দুই হচ্ছে আপনাদের এই আলোচনার মধ্যে এটা প্রমাণিত যে এই রাজ্যের শাসক দল রাজুবাবুর কিছু করার নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সীমান্ত এলাকাগুলোতে তার ভোট ব্যাংকের রাজনীতির কথা মাথায় রেখে স্বাভাবিকভাবে অনুপ্রবেশের বিষয়টাকে বাঁচিয়ে রাখতে চান। দেখুন অনুপ্রবেশ কেন বলুন তো, আমি এই কারণে আপনাকে বলছি, অনুপ্রবেশ ইস্যুটা তো আজকে নতুন নয়, এর আগেও বিধানসভা লোকসভাতে অনুপ্রবেশ ইস্যু উঠেছে, আমাদের সময়ে উঠেছে। আমরা যখন সরকারে তখন কিন্তু অভিযোগটা তুলতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তখন উনি বলতেন যে এই সীমান্ত এলাকায় বাংলাদেশিরা বামেদেরকে ভোট দিয়ে যেত। তিনি এখন ক্ষমতায় আছেন, আমরা এই কারণে বলি যে আমাদের বিরুদ্ধে যা যা অভিযোগ উনি করতেন সেই অভিযোগগুলো আসলে মিথ্যে অভিযোগ ছিল, উনি আসলে তার মধ্যেই নিজেকে ভবিষ্যৎ খুঁজে পেয়েছিলেন। 2, 3 আমার বক্তব্য হচ্ছে দেখুন আধার কথা বললেন, ভোটার কার্ডের কথা বললেন রত্না দেবীরা, তারা আসলে প্র্যাকটিক্যালি একদিকে দেশের স্বরাষ্ট্র দপ্তরের কাছে একটা প্রশ্নচিহ্ন ছুড়ে দিলেন, এবং কেয়াদি আজকে কথা বলছেন, রাজুদায় কথা বলছেন। আমার তো সবচেয়ে মনে হচ্ছে যে রিপাবলিকের সাংবাদিক যদি এই তথ্য খুঁজে পায় তাহলে রাজ্যের সিআইডি, রাজ্যের গোয়েন্দা সংস্থা কিংবা রাজ্য সরকার কিংবা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর কারোর কাছে কি ইনফরমেশন নেই? তাহলে ইনফরমেশন থাকলেও কেন ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর, এই রাজ্যের দুর্নীতির ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের নাম যখন ওঠে তখন প্রথম অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলায় যখন জড়ায় তখন প্রথম ক্লু পাওয়া যায় একজন বিএসএফ কর্তাকে জিজ্ঞাসাবাদের পর, এবং সেখান থেকে জানা যায় যে সীমান্তে গরু পাচার, রেশন পাচার, এবং এই যে আজকের দিনেও যে 2 জন অ্যারেস্ট হয়েছে তৃণমূলের দেগঙ্গায়, তাদের নাকি 10 লক্ষ কোটি টাকার মতন টোটাল যে দুর্নীতি, তার মধ্যে একটা ম্যাক্সিমাম অংশ টাকা তারা নাকি বাংলাদেশ এবং দুবাইতে পাঠিয়েছে, এই শোনা যাচ্ছে এডির তথ্য অনুযায়ী। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি বলছি সমস্তটার মধ্যে দাঁড়িয়ে আপনি কি এটা একটা জিনিস বুঝতে পারছেন, রাজ্যের একটা শাসক দল তৃণমূল কংগ্রেস, দেশের ক্ষমতায় নয় কিন্তু, বাংলাদেশ, দুবাই, নরওয়ে, সিঙ্গাপুর, রাশিয়া সব কানেকশন খুঁজে পাচ্ছেন, কিন্তু মাঝখানে একটা জিনিস মিসিং। কি মিসিং? অনুব্রত জামিন পেয়ে যাচ্ছে, অভিষেক স্পেশাল চার্টার ফ্লাইটে দুবাই থেকে কলকাতায় নামছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা তার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ করছে, কিন্তু কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও স্বরাষ্ট্র দপ্তর লাস্ট অব্দি তৃণমূলের নেতা মন্ত্রীদের ধরে রাখতে পারছে না, গ্রেপ্তার করতে পারছে না। এর উত্তরটা কোথায়? সৈকত বাবু উত্তর নেব। আমার কেয়াদি আপনার কাছে আসছি, তার আগে আমি একবার যাব, আমার 2 জন বক্তা এখনো বলেননি। আচ্ছা ঠিক আছে, দ্রুত 30 সেকেন্ড দিলাম। আচ্ছা বেশ, কেয়াদিকে 30 সেকেন্ড, তারপর বাকি দুজনের কাছে। যথার্থ প্রশ্ন তুলেছে, এই প্রশ্ন আমি হলে আমিও তুলতাম, কিন্তু বিষয়টা সৈকতের মধ্যে হয় জানা নেই, নইলে অশ্বত্থামা হত ইতি গজর মতন বলছে না যে এই যে ভোটার কার্ড বা আধার কার্ড, এইটা বিশেষ করে আধার কার্ড স্থানীয় যে প্রশাসনিক প্রধান অর্থাৎ এক্ষেত্রে ডিএম বা এডিএম তারা দেন। আমরা দেখছি এখানে ডিএম যেখানে একজন সাংসদ, নির্বাচিত সাংসদ আমাদের ডক্টর সুকান্ত মজুমদার, তার শংসাপত্র, যে তার শংসাপত্র পর্যন্ত রাত 1টা পর্যন্ত আটকে রাখতে পারেন, সেই ডিএম বা এসপি বা লোকাল পুলিশ যে যাদের একটা অনুমোদন লাগে, সই লাগে, তারা যে দেবেন, ঢালাও দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্লিজ করতে দেবেন, এটার আর দ্বিতীয় কথা কি? আর একটা কথা ভাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত না, 2 জন বাকি রয়েছে, স্বামী পরমাত্মানন্দের কাছে যাব। ভুল ইনফরমেশন, আপনারা দিল্লি আধার একদম আধার ডিএম এর হাতে নেই, এক এক করে সঙ্গী কংগ্রেস চিন্তা করুন। অধীর চৌধুরী একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলতে বললেন, তাকে সরিয়ে দিলেন। আর আপনারা স্বামী পরমাত্মানন্দ, 1 মিনিট, কেয়াদি বাকি 2 জন বলেন, কেয়াদি 2 জন বলেন, সৈকত 2 জন বলেনি। স্বামী পরমাত্মানন্দের কাছে যাবো, তারপর মহানন্দদের কাছে আসবো। স্বামী পরমাত্মানন্দ মহারাজ, আপনাকে আমার প্রশ্ন, আজ হিন্দু বাঙালি যারা এই পশ্চিমবঙ্গে বসবাস করে, এই বৃহৎ পরিকল্পনা, একদিকে এই সীমান্তের ওপার থেকে আসছে এই হাফিজুল, আমি এক্ষুনি দেখালাম, এবং অন্যান্যরা, অন্যদিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে থেকে একটা বৃহৎ পরিকল্পনা চলছে জনবিন্যাস পরিবর্তনের। আমার কতটা ভয় পাওয়া উচিত, আপনার কতটা ভয় পাওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে? স্বামী পরমাত্মানন্দ মহারাজ।
আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গের জনবিন্যাস যেভাবে বদলে যাচ্ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের হিন্দুদের অন্য কোথাও ঠিকানা খুঁজে নিতে হবে। কেননা একবারে সংগঠিত অপরাধের মতো ওই সীমান্ত দিয়ে প্রচুর মানুষ এদেশে এসে ঢুকছে। শুধু তাই নয়, আমার নিজের চোখের দেখা আছে যে তারা চলে আসছে কিছু অর্থের বিনিময়, এখানে এসে তাদের সমস্ত সরকারি কাগজপত্র হয়ে যাচ্ছে, ভোটার লিস্টে তাদের নাম উঠে যাচ্ছে, তাদের সমস্ত শংসাপত্র রেডি হয়ে যাচ্ছে, তারা বাড়িতে বসেই কেবলমাত্র লোকজন আছে তাদেরকে ধরে তাদের হাতে টাকা দিয়ে তারাই সমস্ত কিছু করে দিচ্ছে, এমনকি আদালত থেকে সেটাকে পাশ করিয়েও নিয়ে এসে দিচ্ছে। এটা সকলের জানা। সেটা কেবলমাত্র বিতণ্ডা করার জন্য কেউ যদি এই সত্যকে অস্বীকার করে সেটা আলাদা কথা, কিন্তু পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলাচ্ছে এবং পশ্চিমবঙ্গে একটা করিডোরের মতো ব্যবহার করা হচ্ছে। মহারাজ, আমার আরো একটা প্রশ্ন, আমি এক্সাক্ট ফিগার জানি না, বাট আমি অ্যারাউন্ড বলছি, যখন এই স্বাধীনতার পর বাংলাদেশ আলাদা হয়, পূর্ব পাকিস্তান হয়, পরবর্তীকালে স্বাধীন হয়, যখন সেই বিভাজন হয় 24% সম্ভবত হিন্দু ছিল সেখানে, আজ সেখানে 8% হিন্দু। আমরা কি পশ্চিমবঙ্গে সেই ট্রেন্ডের দিকে এগোচ্ছি মহারাজ? একেবারে তার থেকেও করুণ হবে পশ্চিমবঙ্গের অবস্থা, তার চেয়েও করুণ হবে। এখানে এমন ভাবে জনবিন্যাসটা বদলাচ্ছে, একটা বিশেষ ধর্মের মানুষ যেভাবে এখানে সংখ্যা গরিষ্ঠ হয়ে যাচ্ছে, হিন্দু এখানে আর থাকতে পারবে না। হিন্দুদের জীবন, তাদের যাপন, তাদের ধর্মাচরণ সমস্ত কিছু বিঘ্নিত হবে। কেন্দ্র সরকার বা বিজেপি 2014 থেকে 2024 হিন্দুদের বা সনাতনীদের রক্ষা করার জন্য বা তাদের অস্তিত্ব রাখার জন্য কি করেছে? ব্যাস দাঁড়ান রাজুদা, হ্যাঁ মহারাজ বলুন। না এক মিনিট, মহারাজের দিক থেকে মহারাজ বলুন, উনি কি ভাবছেন? মহারাজ আপনি কি, আপনার কি মনে হয় বিজেপি কিছু করেছে আপনাদের জন্য? মহারাজ বলুন। কেবলমাত্র বিএসএফ এর উপর দায় চাপিয়ে দিয়ে এই সমস্যাটার কিন্তু সমাধান করা যাবে না। আচ্ছা বেশ, বিজেপি মহানন্দাদির কাছে যাবো। হ্যাঁ মহারাজ সঙ্গে থাকুন। মহানন্দাদি একটা স্টেটের, আমি মহানন্দাদি বলেনি এখনো, এক সেকেন্ড। কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ের জন্য তৃণমূল করেছে এটা আমরা জানি। আরে ফিরাদ হাকিমের বক্তব্যটা তো আমাদের কানে বাজছে। হিন্দুদের জন্য কি করে? আরে সব হিন্দু তো তৃণমূলের সাথে, বিজেপির সাথে হিন্দুরা থাকবে কেন? মহানন্দাদি তৃণমূলের সাথে মহানন্দাদি আমার প্রশ্ন হচ্ছে খুব সোজা, এই বাংলার মাটিতে বা ভারতবর্ষের মাটিতে যদি বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে কনস্ট্যান্টলি ফ্রি ফ্লো লোকে এসে বলছে আমি গরিব মানুষ তো এখানে কাজ করতে এসেছি, তাহলে আমি কোথায় চাকরি করব? এখানের ইকোনমিটার কি হবে মহানন্দাদি? প্রথম কথা বললি যে শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীতেই অনুপ্রবেশ একটা সমস্যা, এবং সেটা থেকে বাদ নয় ইউরোপ, আমেরিকা, এই ইস্ট এশিয়া, সব জায়গায়। আমি নিজে ব্যক্তিগতভাবে ইউরোপে গিয়ে দেখেছি যে সেখানে বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে বহু মানুষ এসে কাজকর্ম করে। এটা একটা বিরাট সমস্যা এবং শুধুমাত্র চেঁচামেচি করে এর সমাধান হবে না। তার কারণ প্রত্যেকটা সরকারেরই নিজস্ব পলিসি আছে এবং এই মূল পলিসিটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু দেশের সরকারের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের। এবং এর একটা স্ট্রিক্ট পলিসি না থাকলে, মানে যদি সেটা ইমপ্লিমেন্টেড না হয়, সমস্যাটা তো শুধু পশ্চিমবঙ্গের নয়, কারণ বর্ডার এরিয়া ভারতবর্ষের সমস্ত জায়গায়। এবং এটাও ফ্যাক্ট যে জঙ্গি আক্রমণ কিন্তু শুধুমাত্র আমাদের এখানে হচ্ছে না, সারা দেশ জুড়ে হচ্ছে। তাহলে তো পার্লামেন্ট অ্যাটাকও হতো না বা অন্য কিছু হতো না যদি সিকিউরিটি খুব স্ট্রিক্ট হতো। অনেক গাফিলতি কিন্তু অনেক জায়গায় হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে কি করে সেটা সমাধান করা যায়, সেটা নিয়ে এমন কিছু কিছু জিনিস আছে যেটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। তার কারণ দেশের মানুষের সুরক্ষা, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। এবং যেখানে যেখানে গাফিলতি আছে সেটাকে আটকাতে হবে। যেমন একটু আগে যে বাইটগুলো আমরা দেখলাম, একজন নেত্রী
তৃণমূল নেত্রী যেটা বলছিলেন, আমার মনে হয় উনি ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছেন না, হয় তিনি জানেন না যে কি বলছেন। কারণ আধার কার্ড, রেশন কার্ড যে অনুপ্রবেশকারী পেতে পারে না এটা উনি জানেন না, এটা আমি বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। জনপ্রতিনিধি, কাজে যারা জনপ্রতিনিধি আছেন একটু মানে কি বলবো দায়িত্ব নিয়ে কথাগুলো বলুন তারা, কারণ এরম ধরনের লুজ স্টক করে দিলে সাধারণ মানুষ তো সবকিছু বোঝে না। সেটা তো আমি জানি না, সেটা দায়িত্ব তো আমি বলছি না, এটা হতে পারে না। একটু শেষ করে প্লিজ। সেটা হচ্ছে যে এটা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা আমি বারবার বলছি, এটা নাগরিকের সুরক্ষার ব্যাপার। কাজে সেই জন্য, এবং তার সবথেকে বড় দায়িত্ব কিন্তু হ্যাঁ আসছে, সেটা কিন্তু সরকারের। ইকোনমি অবশ্যই এফেক্টেড হবে যদি অতিরিক্ত অনুপ্রবেশকারী আমাদের দেশে আসে, কারণ অলরেডি ভারতবর্ষ সর্বোচ্চ জনসংখ্যার দেশে পরিণত হয়েছে এবং মাথাপিছু আয় পৃথিবীর মধ্যে আমরা নিচের দিকে আছি। কাজে এরপর যদি ইনফিল্ট্রেশনটা আটকানো না যায় এবং সুপরিকল্পিতভাবে আটকানো না যায়, অবশ্যই অর্থনীতিতে তার প্রভাব পড়বে। কাজে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারেরই সমান দায়িত্ব, বিবেচক হিসেবে তারা যেন নীতি নির্ধারণ করে। এখান থেকে আমি একবার এই মুহূর্তে শোনাবো, আমি আসছি কেয়াদি। হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, তিনি স্পষ্ট জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে অসম যদি পারে কন্ট্রোল করতে এই ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ, তাহলে বাংলা কেন পারে না? তাহলে কি সদিচ্ছার অভাব আছে? প্রত্যেকের কাছে একবার যাওয়ার চেষ্টা করবো হিমন্ত বিশ্ব শর্মার বাইট। I am always of the view that Rohingya are still utilizing the border situation of India and Bangladesh, because large area is porous. In Assam we are guarding, but Assam is only a part of Indo-Bangladesh border. Rohingya penetration to India has increased manifold. Government of India must strengthen India's border with Bangladesh, particularly in West Bengal. Because when Chief Minister of West Bengal gives a statement that I will give shelter to the Bangladeshi nationals, so then it's raise a question that how much we are committed against the infiltrators. So this issue is real, this issue is serious. 2021 census, whenever it will be conducted, I am sure that it is going to give a shocking news on demography in the eastern India. দীপাঞ্জন দা, অসম পারলে বাংলা পারছে না কেন প্রশ্ন তুলছেন হিমন্ত বিশ্ব শর্মা, আপনি কি বলবেন? না, বাংলা পারেও নি আর ভবিষ্যতেও পারবে না। ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সিরিয়াস আমরা ডিসকাশন তো করি না, চিৎকার চেঁচামেচি হিন্দু মুসলমান তৃণমূল বিজেপি চলতে থাকে। তো আমি আর বেশি কিছু বলতে চাইছি না, আমার বরাদ্দ যদি কিছু থেকে থাকে সেই সময়টা দাও, লোকে চিৎকার চেঁচামেচি করুক এবং বাংলা আরো খারাপ দিনের জন্য প্রস্তুত থাকে। ওভার টু ইউ। বেশ, কেয়াদি। দেখুন, মহানন্দাদি একদম কারেক্টলি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের ডেফিনেটলি পলিসি থাকা উচিত। কেন্দ্রীয় সরকারের আছে তো, রোহিঙ্গা নিয়ে কেন্দ্রীয় সরকারের পলিসি হচ্ছে তাদেরকে ডিপোর্ট করতে হবে, কিন্তু এই পশ্চিমবঙ্গে এই পাক সার্কাসে বিশাল এক মিছিল হয়েছিল কিশলয়, এই রোহিঙ্গাদের কেন ডিপোর্ট করা হবে তার প্রতিবাদে এই পশ্চিমবঙ্গ সরকারের চলাকালীন একটা মিছিল হয়েছিল। তাহলে যেখানে কেন্দ্রীয় সরকারের যে পলিসি তার বিরোধিতা করে যে রাজ্য সরকার, তাহলে তাদের সদিচ্ছা আছে আদৌ, সেটা প্রশ্ন চিহ্নের মুখে। আর দ্বিতীয় একটা কথা বলতে চাই, দেখুন এই যে এই অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশটা হচ্ছে কোথা থেকে, আমি আরেকবার বলে দিচ্ছি, ওই কাঁটাতারের ফাঁক থেকে হচ্ছে, যেইগুলো এখন 19 শতাংশ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি জমি দিতে চাইছেন না। 40 সেকেন্ড, আমার 10 সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ, সময় নেই। এখন হচ্ছে আসামের ব্যাপারটা হলো, আসামের কাট অফ ডেট হলো 1971 24 মার্চ রাত্রি 12টা পর্যন্ত। বাংলায় কাট অফ ডেট, সারা ভারতে কাট অফ ডেট হলো যে 1948 সালের 19 জুলাই পর্যন্ত। অর্থাৎ আসামের সাথে অন্য সারা ভারতের সাথে দুটো আইন রয়েছে অনুপ্রবেশ নিয়ে, এখানে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না। রোহিঙ্গা না, হিমন্ত শর্মার বক্তব্যকে স্বাগত জানাই। নিশ্চিতভাবে দেশের ইন্টিগ্রিটির প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন উনি তো সঠিক দাবি করেছেন। উনি বলেছেন যে আসাম মুখ্যমন্ত্রী, আসাম সরকার চেষ্টা করছে, ভারত সরকার চেষ্টা করুক, ভারত সরকার অনুপ্রবেশ আটকাক, স্বরাষ্ট্র দপ্তর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, যারা প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না। আমি একদম এই দাবির সঙ্গে সহমত।
আমি একটা কথা বলতে চাই সৈকতকে, এক সেকেন্ড। ত্রিপুরা সরকার তখন মানিক ওদের যিনি ছিলেন মুখ্যমন্ত্রী বামেদের মানিক সরকার মানিক সরকার বলেছিলেন 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আমার 10 সেকেন্ড 10 সেকেন্ড বেশি না সময় একটা সেন্টেন্সে কোন নেব হ্যাঁ হয়ে গেছে না বলছি কিয়াদি যে বলছে হয়েছে মমতা হ্যাঁ বলুন মমতা জি জিন্দাবাদ বলুন রোহিঙ্গা রাজুদা বললে একটা সেন্টেন্স বলুন। রোহিঙ্গা নিয়ে কিয়াদিদের হয়তো জানা নাই, রোহিঙ্গারা কখনো অনুপ্রবেশকারী নয়, রোহিঙ্গারা হলো শরণার্থী। ইন্টারন্যাশনাল আইনে UNHCR সময় নেই, আমাকে পড়ে নিতে হবে এই মুহূর্তে। সাধারণ মানুষ কি বলছেন, অডিও ডাউন সবার, সাধারণ মানুষ কি বলছেন? আমরা প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষকে যে ভোট ব্যাংকের স্বার্থেই কি এইভাবে অনুপ্রবেশকে, এই মুহূর্তে ফেসবুকে কি বলছেন? আমরা প্রশ্ন করেছিলাম যে ভোট ব্যাংকের স্বার্থেই কি জনবিন্যাস বদল করানোর চেষ্টা করছে, অনুপ্রবেশে মদত দেওয়া চলছে। ফেসবুকে হ্যাঁ বলছেন 88% মানুষ, না বলছেন 12% মানুষ। এরপর নেব ইউটিউবে কত শতাংশ কি বলছেন এই মুহূর্তে দেখবো। 97% বলছেন হ্যাঁ ভোট ব্যাংকের স্বার্থে জনবিন্যাস বদল ঘটানো হচ্ছে পরিকল্পনা মাফিক, না বলছেন 3%। পরের স্লাইড এক্স হ্যান্ডেল এই মুহূর্তে কত মানুষ বলছেন? 100% মানুষ বলছেন হ্যাঁ অনুপ্রবেশ এই মুহূর্তে ঘটানো হচ্ছে। আমি আবারও যারা বাকি রয়েছে তাদেরকে 10 সেকেন্ড করে দেবো। মহানন্দাদি 10 সেকেন্ড। হ্যাঁ প্রশ্ন হচ্ছে অনুপ্রবেশ ভোট ব্যাংকের স্বার্থে করা হচ্ছে, কিন্তু তার বাইরে আর কোনো কিছু দেখা হচ্ছে না। আপনাকে এবং স্বামী পরমাত্মানন্দকে আমি 10 সেকেন্ড করে দেবো, যেহেতু বলতে পারবেন। ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশ এনকারেজ করা হচ্ছে, এটা খুব তর্ক সাপেক্ষ ব্যাপার। এটা ডেটা ছাড়া, গ্রোথ রেট, এক্স্যাক্ট গ্রোথ রেট ছাড়া এগুলো আলোচনা করাটা ঠিক নয়। কারণ মুসলমানদের গ্রোথ রেট কত, হিন্দুদের গ্রোথ রেট কত, এটা দেখে তবেই এটা বিচার্য হবে। এমনি জাস্ট ডিবেটে এটা এরকম ভাবে, কিন্তু জনবিন্যাসে কোথাও যেন মদত দেওয়া হচ্ছে, এটা তো দেখতে পাচ্ছি স্পষ্ট, তাই নয় কি? পরমাত্মানন্দ মহারাজ দ্রুত। অনুপ্রবেশ একদম পরিষ্কার বলতে চাই, অনুপ্রবেশ আটকাতে হবে। ভোট ব্যাংকের রাজনীতি ছেড়ে দিয়ে যেখানে বৃহত্তর মানুষের জন্য নিরাপত্তা জরুরি, সেখানে কোন নীতি কোন স্বার্থকেই বড় করে না দেখে মানুষের স্বার্থকে বড় করে দেখতে হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে। বেশ এখানেই শেষ করতে হবে মহারাজ। আমি শেষ কথা এই বলে দর্শকদের কাছে আমার অনুরোধ রাখবো যে আপনারা সুরক্ষিত থাকুন, নিজের আশপাশে দেখুন, ডান দিক বাদিকে দেখুন, কোথাও খুলনার কেউ এসে বসে আছে কিনা, কিংবা কোনো বিশেষ পরিকল্পনা নিয়ে আপনার প্রতিবেশী হয়ে নতুন কেউ এসেছে কিনা। কারণ ভয়ঙ্কর চিত্র আজ পর্দা ফাঁস হলো রিপাবলিক বাংলায়। এই দেশ মামার বাড়ি নয়। এখানে এসে আপনারা যেখান থেকেই আসুন না কেন, অবৈধভাবে যারা আসছেন তাদের বলছি এটা মামার বাড়ি নয়, এবং যারা মদত দিচ্ছেন তাদেরও বলছি মানুষ নিশ্চয়ই দেখছেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এতক্ষণ দেখছিলেন জবাব চায় বাংলা, আমি ছিলাম কিশলয়। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।